বাংলাদেশে তারেক রহমান সরকার ক্ষমতায় আসবার আগে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কটা ভীষণ উষ্ণ হয়ে উঠেছিল বলে মনে হচ্ছিল। খালেদা জিয়ার মৃত্যুর পরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেগপূর্ণ বার্তা কিংবা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বাংলাদেশ সফর তারেক রহমানকে ব্যক্তিগত বার্তা পৌঁছে দিতে এসব কিছুই এমন ইঙ্গিত দিচ্ছিল যেন ইউনূস সরকারের অবসানের পর তারেক রহমান সরকার ক্ষমতায় এলে বাংলাদেশ ভারত সম্পর্কটা আবারও বেশ চাঙা হয়ে উঠবে। কিন্তু তারেক রহমান সরকার ক্ষমতা নেবার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফর এপ্রিলে এবং তারপর একরকমের বোঝা যাওয়া শুরু হয়েছে যে সম্পর্কটা আসলে সেভাবে আর উষ্ণ হয়ে উঠতে পারছে না। ভারত সম্ভবত বিএনপি সরকার তারেক রহমান সরকারকে আর বিশ্বাস করতে পারছে না। এখন তো পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার গঠনের পরেই কাঁটাতারের বেড়া বসানোর ঘোষণা এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাই নাকি ভারতের অগ্রাধিকার। অন্যদিকে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেছেন কাঁটা তার দিয়ে ডর দেখিয়ে বাংলাদেশকে লাভ নেই। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালো করতে চাইছে না কেন? এ প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে এখন যুক্ত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর প্রভাবশালী পত্রিকা যুগ সংঘ তার বার্তা সম্পাদক রক্তিম দাস। রক্তিম দাস, আপনাকে স্বাগত জানাই। রক্তিম দাস, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ থেকে আরো খারাপের দিকে নিয়ে যেতে চাইছে কিনা। মানে তারেক রহমান সরকারের দিকে একবার বন্ধুত্বের হাত বাড়ালেও তারপর হাতটা গুটিয়ে নিয়ে এখন কাঁটাতার বসানোর কথা বলছে, এবং কাঁটাতারের বিষয়টা তো বিএনপি সরকার ভালোভাবে বা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলুন তো আপা, যে আপনি আপনার বাড়ির সীমানায় কেন প্রাচীর দেন? আপনার প্রতিবেশী যদি দুষ্ট আচরণ করেন বা আপনার প্রতিবেশীর থেকে প্রতিবেশীর মধ্যে যদি কেউ এরকম খারাপ লোক ঢুকে থাকে যে আপনার বাড়িতে এসে গন্ডগোল পাকাতে পারে, তখনই তো আপনি কাঁটাতারটা দেন, মানে প্রাচীরটা দেন। দেখুন, আমার প্রশ্ন কাঁটাতার কেন? কারণ 1971-এর যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে এই মুক্তিযুদ্ধ আমরা কিন্তু একসঙ্গে লড়াই করেছিলাম, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, এবং বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ একীভূত হয়ে লড়াই করেছিল পাক সেনাদের হাত থেকে বাঁচার জন্য। তো এরকম একটা মধুর সম্পর্কের জায়গা তৈরি হলো, তারপর পাসপোর্ট ভিসা কেন? তারপর কাটাতার কেন? অথচ নেপাল কিংবা ভুটানের সঙ্গে আমরা কিন্তু এরকম ভাবে কোনো যুদ্ধ করিনি, তাদেরকে মুক্তি আন্দোলনে আমরা সামিল হইনি। তাহলে নেপাল ভুটানের সঙ্গে বা শ্রীলঙ্কার সঙ্গে আমাদের তো আজকে ভিসা লাগে না, কোনোদিনই ভিসা লাগতো না, এখনো ভিসা লাগে না, কাঁটাতারের বেড়ারও প্রশ্ন নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে ওখানে যদি জঙ্গিরা লালিত পালিত হয় এবং সেই জঙ্গিকে যদি সরকার কন্ট্রোল না করতে পারে, তাহলে আমাকে আমার নিরাপত্তার স্বার্থে তো কাঁটাতারের বেড়া দিতেই হবে, এবং সেই কারণেই কাঁটাতারে বেড়া দেওয়া হয়েছে। যদি জঙ্গি মুক্ত হয়ে যেত সম্পূর্ণভাবে, আপনিও বোধহয় দাবি করতে পারেন না বাংলাদেশ 100% জঙ্গি মুক্ত বা চোরাচালান আটকানোর কথা। আমি তো সীমান্তে গিয়ে দেখেছি, সীমান্তে তো পাহারা দেয় বিএসএফ, বিজেপি কে তো সেভাবে খুঁজে পাওয়া যায় না। তো সেখানে দাঁড়িয়ে আমি সবসময় চাইবো, আমার দেশ সবসময় চাইবে যে আমার সীমান্ত যাতে সুরক্ষিত থাকে। আপনি দেখুন, উত্তর পূর্বাঞ্চলের গোটা অঞ্চলটা কিন্তু কাঁটাতারের বেড়া দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু কোনো কাঁটাতার বেড়া বিহীন জায়গা নেই। খালি পশ্চিমবঙ্গের কিছু পোরাস জায়গা ছিল যেগুলোতে কাঁটাতারে বেড়া দেওয়া সম্ভব না, নদী নালার মধ্যে কাঁটাতালা যাওয়া যায় না। বাদ বাকি যে জায়গাগুলো ছিল, যেটা মমতা সরকার জমি দিচ্ছিল না বিএসএফ কে, আমরা সেই জায়গাগুলোতে কাঁটাতারের বেড়া এবার দেবে সরকার, এটা তো পলিসি ছিল। তো কাঁটাতারের বেড়া দিয়ে সম্পর্ক নষ্ট হয়, এইটা ঠিক নয়, এটা একদমই ঠিক নয়। কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক বা ট্রেড, এটা কি কোথাও কমেছে? দেখুন, ইউনূসের আমলেও ইউনূসের সঙ্গে ইউনূসের সরকারের বিরুদ্ধে আমাদের অনেক কথা ছিল, অনেক বক্তব্য ছিল। আমরা মোদ্দা কথা হচ্ছে, আপনিও মানতেন না, আমিও বোধহয় মানতাম না, এটা একটা অগণতান্ত্রিক সরকার ছিল। তো আমরা কি তার জন্য ট্রেড বন্ধ করেছিলাম? ট্রেড কিন্তু বন্ধ হয়নি, ট্রেড চলেছে, সমস্ত কিছু চলেছে। কিন্তু ট্রেড চলছে, কিন্তু মানুষের সঙ্গে যে স্বাভাবিক সম্পর্ক সেটা তো থমকে গেছে। মানে ভারত তো ভিসা আমি দিচ্ছে, ভারত ভিসা ভিসা দিচ্ছে, দিচ্ছে না কেন? আর আপনি একটা আমি আর আপনাকে একটা বলি। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত করেছেন বা স্পষ্ট করে বলেছেন যে জঙ্গি, মানে আপনি কি তাহলে মনে করছেন যে জঙ্গি ঠেকাতে কাঁটাতারের বেড়া, মানে অবশ্যই জঙ্গি, চোরাচালান ঠেকাতে শুধু নয়? না না, চোরাচালান এবং জঙ্গি দুটোই, মানে চোরাচালানের সঙ্গে জঙ্গি ওতপ্রোত ভাবে যুক্ত।
যারা আপনার চট্টগ্রামে যারা ইয়াবা চোরাচালান করে তারা কি জঙ্গি নয়? আপনি তো খুব ভালো করেই জানেন সারা বিশ্বে চোরাচালান এবং জঙ্গিটা সম্পৃক্ত ভাবে থাকে। আমি আপনাকে যে কথাটা বলছি সেটা হচ্ছে এই, যে সম্পর্কের প্রশ্নটা যদি এই জায়গাটাতে হয়, সম্পর্কের প্রশ্নটা দেখুন, দুদেশের মধ্যে আর্থিক ব্যবধান তো বরাবরই আছে। আমি কি রবীন্দ্রনাথকে ভাগ করতে পারবো, নজরুলকে ভাগ করতে পারবো? কিন্তু প্রশ্নটা হচ্ছে এইখানে যে আজকেও ধরুন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মানুষের ভোটে, 95% মানুষ ভোট দিয়েছেন। শুধু কি হিন্দুরা ভোট দিয়েছেন? মুসলমানরাও ভোট দিয়েছেন, সবাই ভোট দিয়েছেন, তাই তিনি নির্বাচিত হয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়েও বাংলাদেশের কিছু ইসলামিক ফান্ডামেন্টালস গ্রুপ তারা শুভেন্দুর মুন্ডু চাইছে, রাস্তায় মিটিং করছে, মিছিল করছে এবং ফেক ভিডিও ছড়াচ্ছে যে মসজিদে আগুন দেওয়া হয়েছে, মুসলমানদের উপর অত্যাচার করে। যদিও সালাউদ্দিন চৌধুরী বলেছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি। আপনি ভেবে দেখুন তো, আমরা সেই দিনটা ভুলতে পারি না যখন ইউনূসের আমলে 3-4 জন ওই প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাস্তায় নেমে মিছিল করে বলছিল যে আমরা কলকাতাকে দখল করব, আমরা চিকেন নেক দখল করব। তখন কি করেছিল বাংলাদেশের জনগণ? তখন তার প্রতিবাদ করেননি কেন? যারা আজকে এই বিষয়ে প্রতিবাদ করছেন, সম্পর্কটা তো খারাপ হয়েছিল সেই সময় থেকেই। যখন আপনি আমাকে থ্রেট করছেন, আপনি প্রতিবেশী সবসময় বন্ধু হতে পারে। দেখুন, একটা সবচেয়ে বড় কথা আমাদের অটল বিহারী বাজপেয়ীজি বলতেন, বন্ধু পরিবর্তন করা যায় কিন্তু প্রতিবেশীকে কখনো পরিবর্তন করা যায় না। আমি ইচ্ছা করলে আমার পাশে আমেরিকাকে এনে বসিয়ে দিতে পারবো না। তাহলে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখাটা তো আমার আমার প্রথম কাজ। যদি আমি একটু বড় দেশ হই, আমার তো বড় কাজ, আমরা তো সেই কাজটাই করেছি। কিন্তু যে ঘটনা হয়েছে যে আজকে এই যে কথাগুলো, যে উস্কানিমূলক কথা, এই যে আপনাদের যে ছাত্রদের একটা দল তৈরি হয়েছে এনসিপি, এখনো তো নাসিরউদ্দিন পাটোয়ারি উস্কানিমূলক কথাবার্তা বলছে। অথচ এদের বাবা মাদের চিকিৎসা করতে কলকাতায় নিয়ে আসতে হচ্ছে, ভারতে নিয়ে আসতে হচ্ছে। তো আমরা তো তাদের ভিসা আটকাইনি, মেডিকেল ভিসা। আমরা ভিসা আটকেছিলাম সেই সময়টাতে যখন ওখান থেকে প্রচুর লোক এখানে পালিয়ে আসতে পারেন, এই যে বিষয়গুলো তৈরি হচ্ছিল, এখানে ডিস্টারবেন্স তৈরি করতে পারেন, সে কারণে ভিসা কদিন পরে আবার খুলে যাবে হয়তো, অলরেডি বলেওছেন আমাদের হাই কমিশন। তো সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে আমি যেমন এগোবো, আপনার থেকেও তো আমি আশা করব আপনিও একটু এগোবেন। তা আপনি আপনি কি তো অনেক এগিয়েছেন? পুরনো। নাসিরউদ্দিন পাটোয়ারি আবারও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বটে, কিন্তু সরকারের তরফে যেমন কোনো মানে বিশেষ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় নাই, বিএনপির তরফেও কোনো বিশেষ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় নাই ভারতের কাঁটা তার লাগানো নিয়ে। এমনকি হাসনাত আব্দুল্লাহ, যিনি সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে আনতে চেয়েছিলেন, তিনিও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাই। তিনি আমাদের নতুন সংসদের নতুন এমপিও বটে। কাজেই পুরনো প্রসঙ্গগুলো টেনে যদি সম্পর্কটা খারাপই রাখা মানে ইচ্ছা হয় ভারত সরকারের, আপনি বলছেন আপনারা ভুলতে পারেন নাই, তাহলে ওই যে তারেক রহমান দেশে আসবার পর খালেদা জিয়ার মৃত্যুর পর পর তো ভীষণ আবেগ দেখিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, তার সরকার। এমনকি তারেক রহমান প্রধান বোঝা যাওয়া মাত্র প্রথম বিশ্বনেতা নরেন্দ্র মোদী যিনি ফোন করেছেন, প্রথম বিশ্বনেতা নরেন্দ্র মোদী যিনি ভারতে দাওয়াত পাঠিয়ে চিঠি দিয়েছেন। হঠাৎ কি হলো? আপনার কি মনে হয়, কি খবর আছে আপনাদের কাছে? না না, এখনো পর্যন্ত সম্পর্কের, আমি আপনাকে বলছি, সম্পর্কের জায়গাটা অফিসিয়ালি তো কোথাও কেউ বলেনি আমাদের সম্পর্ক খারাপ হয়েছে, একটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কাঁটাতারের বেড়া দেওয়াটা তো এটা আমাদের ঘোষিত সিদ্ধান্ত, এটা তো আজ থেকে নয়, বহুদিন আগে থেকে ঘোষিত সিদ্ধান্ত। এবং কাঁটাতারের বেড়া নতুন করে দেওয়া হচ্ছে না, কাঁটাতারের বেড়াটা যেটা দেওয়া বাকি ছিল সেই অংশটাকে কমপ্লিট করা হচ্ছে। এটা নিয়ে নতুন করে প্রশ্ন করার তো কিছু নেই, এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নেই, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনারাও কাঁটাতারের বেড়া দিন না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কাঁটাতারের বেড়া যে কেউ তার সীমান্ত সুরক্ষিত না, করার জন্য আপনি তো কাঁটাতারের বেড়া দিতে শুরুতেই পারে। বলেছেন যে বিশ্বাসের সম্পর্ক থাকলে কাঁটাতারের বেড়া লাগে না, নেপাল লাগে ভুটান। না, লাগে না। কিন্তু নেপালের সাথেও তো ভারতের সম্পর্কটা বেশ গোলমেলে হয়ে উঠছে। বালেন্দ্র শাহ আপনাদের বিক্রম মিশ্রির সঙ্গে দেখা করতে চাইলেন না বলে বিক্রম মিশ্রির সফরটা স্থগিত করতে হলো। এবং সেখানেও একটা মানে ভূখণ্ড সম্পর্কিত একটা রেষারেষিও নেপালের সঙ্গেও চলছে। মানে ভারতও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঠিকমতো রাখতে পারছে না, বিজেপি সরকার একটু বেশি উত্তেজনা দেখাচ্ছে, এই অভিযোগটাও তা আছে বোধহয় ভারতের ভেতরে বাইরে। না, প্রথম কথা হচ্ছে ভারতের ভেতরে বাইরে না, সমস্যা হচ্ছে আমাদের ভেতরে, দেশের মধ্যে দেশ বিরোধী শক্তিটা এমন জায়গায় থাকে যে গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে, যে এরা মাঝে মাঝে সমালোচনা করতে গিয়ে দেশের বিরোধিতা করে থাকে। হ্যাঁ, সেই কারণে আমার এখানে ওই কাশ্মীর মাঙে আজাদি, মণিপুর মাঙে আজাদি, এসব শব্দ আমার এখান থেকে তৈরি হয়, বাইরে থেকে তৈরি হয় না। এটা আমার এখানে, আমার ইউনিভার্সিটি থেকেই তৈরি হয়। তো প্রশ্নটা হচ্ছে এইখানে যে
নেপালের সঙ্গে সম্পর্ক বা ভুটানের সঙ্গে সম্পর্ক বা শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক, শ্রীলঙ্কায় যখন বামপন্থী সংগঠন ক্ষমতায় এলো, মানে যে জনতা বিমুক্তি পেরমনার যিনি প্রেসিডেন্ট হলেন, তো মনে করা হয়েছিল যে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক ভারতের খুব খারাপ হবে, তা কিন্তু হয়নি। আর নেপালের সঙ্গে টানাপোড়েনটা আছে, কিন্তু এই টানাপোড়েনটা নেপালের মানুষের সঙ্গে আমাদের একটা আর্থিক যোগাযোগ আছে। নেপালের মানুষরা এখানে এসে তারা থাকেন, এখানে চাকরি করেন, ব্যবসা করেন, আবার এখানকার মানুষরা ওখানে থাকেন, চাকরি করেন, ব্যবসা করেন, কোনো পাসপোর্ট ভিসা নেই। সম্প্রতি নেপাল সরকার একটা এমবার্গো করেছে, আপনি দেখেছেন নিশ্চয়ই, যে ভারত থেকে কেউ কোনো ফল, কেউ কোনো জিনিসপত্র কিনে নিয়ে গেলে তাকে ট্যাক্স দিতে হবে, যেটা আগে ছিল না। ওই নেপালের যে ভারতের সঙ্গে যে বর্ডারটা, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে অঞ্চলটা কিংবা বিহারের রক্সলের যে অঞ্চলটা, ওই অঞ্চলের সাধারণ মানুষ মানে নেপালের মানুষ তারা ভারতে এসে বাজার করেন প্রতিদিন। তো বাজারটা করে নিয়ে তারা যখন যাচ্ছেন তখন তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে। তো এটা নিয়ে নেপালের জনগণের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, তারা বলছেন এটা কেন, এটা তো আমাদের ছিল না এতদিন। তো সেক্ষেত্রে এই বিষয়টা সলভ হবে। আমি আপনাকে বলছি এই বিষয়টা বাংলাদেশের সঙ্গেও সলভ হতো। চোরাচালান বন্ধ করার জন্য যে পথ নেওয়া হয়েছিল, হাসিনা সরকার ভালো কি ঠিক আমি মানে সেই মানে সেটা আপনাদের পার্সপেক্টিভে আপনারা বলবেন, কিন্তু যে সীমান্ত হাটগুলো করা হয়েছিল, সীমান্ত হাট করার একটাই কারণ ছিল যে চোরাচালানকে বন্ধ করা। সীমান্ত হাট হলে বাংলাদেশের মানুষরা এই পাশে সীমান্তে এসে জিনিসপত্র কিনতে পারতেন একটা নির্দিষ্ট জায়গায়, এবং বাংলাদেশি পণ্য কিনতে পারতেন। উত্তর পূর্বাঞ্চলের এমন অনেক জায়গা আছে যেখানে আমাদের মূল ভূখণ্ড থেকে পণ্য যেতে অনেক সময় লাগে, দামও বেশি পড়ে যায়। সেক্ষেত্রে আপনার বাংলাদেশের পণ্য সেখানে খুব সহজে পাওয়া যায় এবং খুব কম দামে পাওয়া যায়। ঠিক এইভাবেই প্রাণ বা আরএসএফএল গ্রুপ যে যারা রয়েছে তারা কিন্তু একটা বিশাল বাজার তৈরি করেছিল। সেই বাজারটা এখনো উন্মুক্ত আছে। আমি আপনাকে বলছি, আজকে যদি ট্রেডটা দেখেন আপনি, তাহলে আমরা তো চাই, আমি তো বলছি আপনাকে বাংলাদেশে বিনিয়োগ পশ্চিমবঙ্গে হোক না, আমাদের তো বিনিয়োগ খোলা, আগের মতো বিনিয়োগের মতো নেই। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে তিস্তার পানি চুক্তি, যেটা নিয়ে এত টাল বাহানা করা হয়েছে, জ্যোতিবাবুর সময় দেখুন, যখন এই গঙ্গার পানি চুক্তি হয়েছে তখন জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন যে আমি যদি অর্ধেক গ্লাস জল খাই, বাংলাদেশও যদি অর্ধেক গ্লাস জল খায়, আমার সমস্যা কোথায়। তো একটা বিরোধী সরকার, তখনকার কেন্দ্রীয় সরকারে কংগ্রেস ছিল, তৎসত্ত্বেও কিন্তু এই বিষয়টা হয়েছে। ঠিক যখন বিজেপি সরকার ক্ষমতায় এলো, দেখুন আমাদের আন্তর্জাতিক পলিসি কিন্তু খুব বেশি পরিবর্তন হয় না। এখন আন্তর্জাতিক পলিসির ক্ষেত্রেই আমাদের ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে পানি চুক্তি হবে, তিস্তার পানি চুক্তি হবে, তার জন্য সমস্ত কিছু হয়েছে। হওয়ার পরে যখন চুক্তিটা সই করতে যাবে, ঠিক সেই সময় কিন্তু গিয়ে দাঁড়ালো হচ্ছে উনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিরোধিতা করলেন, এবং বিরোধিতা করলেন, তিনি বললেন না আমাদের পশ্চিমবঙ্গে পানি থাকবে না, জল থাকবে না, তিনি এটা আটকে দিলেন। প্রশ্ন হচ্ছে যে একটা আন্তর্জাতিক বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মতামত প্রকাশ করে বসছেন, তিনি নিজেকে একটা আলাদা স্টেট হিসেবে ভাবতেন, সেইটার থেকে মানুষ মুক্তি চেয়েছিল। তো আজকে পানি চুক্তি হবে, ট্রেডটা আরো বাড়বে। আমি তো চাই আমাদের যাতায়াতের ব্যবস্থা আরো সুগম হোক, পাসপোর্ট ভিসা, পাসপোর্ট থাকবে, ভিসার জায়গাটা আরো সুগম হবে, এগুলো হবে ধীরে ধীরে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে হয়ে যাবে। আমাদের সংস্কৃতি এক, সবকিছু এক। কিন্তু বাংলাদেশের বুকে যারা এখন বিজেপি গভর্নমেন্ট পশ্চিমবাংলা এসছে বলে খুব চিৎকার করছেন, খুব লাফালাফি করছেন যে এই সব শেষ হয়ে গেল, এই সব শেষ হয়ে গেল, কিচ্ছু শেষ হয়নি। বা আপনারা আসুন পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ আগের মতনই আছে, পশ্চিমবঙ্গের মানুষ আগের মতনই বাংলাদেশকে বন্ধু মনে করে, এখনো মানে আগের আপনার মতনই মনে আছে, হয় কোনো ট্যুরিস্ট সমস্যা নেই। কেন? ভিসাটা খুব শিগগিরই দেওয়া শুরু করবে ভারত, মানে মেডিকেল ভিসা, অবশ্যই ট্যুরিস্ট ভিসা দেবে এরকম একটা নাকি কথা খলিলুর রহমানকে দিয়েছেন বলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এসে বলেছেন, কারণ হ্যাঁ ওগুলোর সাথে তো হ্যাঁ ভারতের বাণিজ্যিক অবশ্যই লাভের সরাসরি সম্পর্ক আছে। কিন্তু সাধারণ মানুষের যাতায়াত, মানে এমনকি আপনি যে নেপাল সম্পর্কে বলছিলেন, সীমান্তবর্তী বাংলাদেশ ভারতের মধ্যেও তো এই ব্যাপারটা আছে যে অনেক অঞ্চলের জন্য ঢাকায় আসার চেয়ে মানে ওপারে, সীমান্তের ওপারে যাওয়া অনেক ক্ষেত্রে সহজ। আপনি যশোরের মানুষের, যশোরের মানুষের যশোরের মানুষের পদ্মা সেতু হওয়ার পরে ঢাকা যাওয়াটা সহজ হয়েছে। তার আগে পর্যন্ত যশোরের মানুষের কলকাতা যাওয়াটা অনেক বেশি সহজ, এবং সেখানে ধরুন আপনি কোন একটা বিয়ে শাদীর ঘটনা ঘটলে তারা জিনিসপত্র কিনতে কলকাতায় চলে আসতেন। তো সেখানে কিংবা ধরুন সীমান্ত হাটগুলো যেখানে হবে, সীমান্ত হাটগুলো আবার চালু করা, এবং সীমান্ত হাটগুলো চালু করলে দুদেশের মানুষের সম্পর্ক আরো বেশি বাড়বে। আমাদের আগে নাটকের টিম বাংলাদেশ থেকে আমাদের এখানে সে নাটক করতেন, আমরাও যেতাম, সেই জায়গাগুলো তো বন্ধ হয়ে গেছিল এই ইউনুস গভর্নমেন্টের আমলে এসে। এই সেগুলোকে আবার নতুন করে চালু হবে, আমরা আশাবাদী যেগুলো চালু হবে সম্পর্কের জায়গাটা। কিন্তু কিছু লোক থাকবেই, সে বাংলাদেশও থাকবে, ভারতেও থাকবে, যারা সমালোচনা করবে, যাদের সবকিছুতেই আপত্তি থাকবে, যারা মোদিকে এত গালাগালি করেন, মোদিকে বলেন যে তিনি গুজরাটের কসাই ইত্যাদি, এরা যারা বলেন আর কি, মানে যেসব ইসলামিক দলগুলো, হ্যাঁ,
তাদেরকে আমি বলবো যে আরবের যে কটা দেশ আছে, মধ্যপ্রাচ্যের দেশ, তারা কি খুব বোকা, না তারা ইসলামটা বোঝেন না? তারা মোদীকে ডেকে নিয়ে গিয়ে তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আরবে এমন কোনো কান্ট্রি নেই যারা মোদীকে তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তো আপনারা আমাদের মানে আমাদের মোদীর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে এত ক্ষোভ, এখানে নাকি মুসলমানদের ওপর অনেক কিছু হয়। তা আমাদের এখানে মুসলমান রাষ্ট্রপতি হয়েছেন, বিভিন্ন রাজ্যে মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছেন, কোনোদিন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, এখানে কোনো বার নেই। কিন্তু যে চীন, তারা উইগুর উপজাতিদের উপর অত্যাচার করে, তাদেরকে ইসলামের কোন রকম ধর্মীয় কাজ করতে দেয় না, কোরআন শরীফ পর্যন্ত সেখানে তারা পড়তে দেয় না। সেই উইগুর উপজাতিদের উপর অত্যাচার যে হচ্ছে, তার বিরুদ্ধে কতবার আপনারা এই ইসলামিক দলগুলো চীনা দূতাবাসের সামনে গিয়ে বিক্ষোভ করেছেন? আমরা দেখিনি। অথচ দেখেছি আপনাদের জামাতের যিনি এখন প্রধান, তিনি এবারই দেখলাম চীনের দূতাবাসে গিয়ে তাদের সঙ্গে হাত মেলালেন। তাহলে চীন যে উইঘুরদের ওপর, তাহলে উইঘুরের মানুষরা কি মুসলমান নন? তাদের কি কোনো বেঁচে থাকার অধিকার নেই? তার প্রতিবাদ তো আপনারা করেন না। কারণ চীন খুব বড় শক্তি, ভারত খুব সফট টার্গেট, এই ভারতকে সঙ্গে সঙ্গে টার্গেট করে নেওয়া যায়। এটাই আমাদের কাছে দুঃখ লাগে। আমাদের এখানে কোনো সমস্যা নেই, আপনি এসে দেখুন। আমাদের এখানে বলা হয়েছিল এখানে বিজেপি ক্ষমতা আসলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে। মাছ মাংস বন্ধ হয়েছে? কখনো কিছু বন্ধ হয়নি। এখানে গোমাংস বিক্রি হয়, কোনো কিছু বন্ধ হয়নি, কোনো সমস্যা হয়নি। খালি কিছু মানুষ এই সমস্যাটা ক্রিয়েট করে দুদেশের সম্পর্কটাকে খারাপ করছে। এবং এই যে আজকে বিজেপি সবচেয়ে বিজেপি সমস্যা, ক্ষমতায় আসার পর আমরা তো সংবাদ মাধ্যমে দেখছি যে কলকাতার নিউ মার্কেটে মুসলমানদের দোকান ভাঙা হয়েছে। আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে বিজেপির এক নেতা এমন কথা বলেছেন সংবাদ মাধ্যমে যে রাস্তায় আর নামাজ পড়া যাবে না। তাহলে এসবের তো হ্যাঁ, একটা প্রতিক্রিয়া বাংলাদেশে প্রশ্ন হচ্ছে আমি বাংলাদেশের আপনাকে বলি, প্রতি মনে মনে পড়বেই। আমি আপনাকে বলি, আপনি একটা সভ্য দেশে বসে আছেন, মানে সভ্য অসভ্য এভাবে বলাটা ঠিক না, আপনি একটা এগিয়ে থাকা বেশি দেশে রয়েছেন। কোন দেশের রাস্তায় নামাজ পড়া হয়? খোদ মিডিল ইস্টে নামাজ পড়া হয় না রাস্তায়। আমাদের দেশে রাস্তায় নামাজ পড়ে যানজট সৃষ্টি করা হয়। আপনি আপনার রাস্তায় নামাজ পড়া যেমন ঠিক নয়, রাস্তা দখল করে তেমনি মন্দিরের কোনো অনুষ্ঠান করাও ঠিক না। আমরা এটার বিরোধী, আমরা বিরোধী। তাই নামাজ পড়াকে বলা হচ্ছে রাস্তায় নয়। আপনার জন্য মসজিদ আছে, আপনার জন্য আপনি বসে কোনো অনুষ্ঠান পুজো অনুষ্ঠান করতে পারেন, আপনার জন্য মন্দির আছে, সেখানে গিয়ে করুন। এটা এটা করা উচিত ছিল, এটা বহুদিন আগেই করা উচিত ছিল, কিন্তু একটা তোষণমূলক রাজনীতির কারণে এটা করা যায়নি, এক। আর দুই, যেটা কথা আপনি বললেন যে দোকান ভাঙা হয়েছে, ওখানে শুধু মুসলিমদের দোকান ছিল না, ওখানে হিন্দুদেরও দোকান ছিল, প্রচুর অবাঙালি হিন্দুদেরও দোকান ছিল। তারা বেআইনি ভাবে ফুটপাত দখল করে ওখানে দোকান করে বসেছিলেন। সেইগুলো ফুটপাত গুলো ক্লিয়ার করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। তাতে সমস্যাটা কোথায়? আমার রাস্তা যদি পরিষ্কার করতে হয় তাহলে তো তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, তার কথা সরকার ভাবছে, নিশ্চয়ই নতুন সরকার। সবে তো সরকারটা 5 দিনও হয়নি এসছে, এর মধ্যেই হই 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 করে নেমে গেছে। কি একটা বড় ঘটনা ঘটলো, অনেকে হুমকি আবার দিতে শুরু করেছে যে এবার আমরা দেখে নেব, ওখানে গিয়ে করব, সে করব। এগুলো ঠিক নতুন না। মুখ্যমন্ত্রী তো বেশ হাসিনা ভক্ত, শেখ হাসিনা সম্পর্কে তার নানা মন্তব্য ঘুরছে হ্যাঁ, ফেসবুকে, এই নির্বাচনের আগে নির্বাচনের পরে। মানে সেটাও কি একটা কারণ কেন তিনি তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্কটা বিশেষ ভালো করতে চাইবেন না বা বিশ্বাস করতে পারবেন না তারেক রহমান সরকারকে? দেখুন, ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগতভাবে কাউকে কারোর ভালো লাগতেই পারে। উনি শেখ হাসিনার ব্যক্তিগত অনুরাগী হিসাবে নিজেকে বলেছেন। এবং সবচেয়ে বড় কথা, আমি এখনো আপনাকে বলছি যে আমি শেখ হাসিনার সমস্ত কার্যকলাপ বা আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপকে সমর্থন করি না। আওয়ামী লীগের মধ্যে দুর্নীতি ঢুকেছিল, স্বজন পোষণ ঢুকেছিল, সমস্ত কিছু। তারপরে দাঁড়িয়ে এটা বলছি যে শেখ হাসিনাকে যেভাবে উৎখাত করার চেষ্টা হয়েছে, যে প্রক্রিয়ায় উৎখাত করার চেষ্টা হয়েছে, সেটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। আজকে ভেবে দেখুন, একটা কথা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাকে। পশ্চিমবঙ্গে আপনারা খুব ভালো করেই জানেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগের ঠিক আগের দিন তার পিএ কে খুন করা হয়েছে। খবরটা শুনেছেন আপনি? হুম। সেদিনকে রাত্রিবেলা প্রচুর মানুষ ওখানে জমা হয়ে গেছিলেন, প্রচুর মানুষ, এবং বিজেপি কর্মীরা রাগে ফুঁসছিলেন। সেদিনকে যদি একটা স্লিপ অফ টাং হতো যে এর পেছনে তৃণমূল দায়ী, তাহলে ওই জনতা কি করত? সোজা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে র্যানসাক চালাতো, কিন্তু সেটা হয়নি। এখানেই ফারাকটা, ডেমোক্রেসিতে ফারাকটা এটাই যে আমি কন্ট্রোল করব, আমি জানবো কখন করতে হবে কখন করতে হবে না। শেখ হাসিনার বাসভবনে গিয়ে যে ঘটনা ঘটেছে, যে ঘটনা আমরা টিভিতে দেখেছি বা সংবাদপত্রে পড়েছি, কোন সভ্য দেশে এই ঘটনা ঘটতে পারে? আপনি বলুন তো।
আফ্রিকায় যারা বলে অনুন্নত, তারাও কি এই কাজ করবে বলে আপনার মনে হয়? যে একজনের অন্তর্বাস নিয়ে ছোড়াছুড়ি করছে, কেউ হরিণের পেছনে দৌড়চ্ছে, এগুলো কি? কেউ কারো টেলিফোন, কোমর এসব তুলে নিয়ে যাচ্ছে। এগুলো বাংলাদেশকে যথেষ্ট লজ্জিত করেছে গোটা বিশ্বের কাছে। সেই জায়গা থেকে বাংলাদেশ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসছে আস্তে আস্তে। সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ আবারও চেষ্টা করছে মানে বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ধ্বংস করার জন্য। তাই জন্য এই কথাগুলো বারবার করে আসছে। সেখানে সব টার্গেট এখন শুভেন্দু অধিকারী বা বিজেপি সরকার। তিনি তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্কটা ভালো করার ক্ষেত্রে কোনো বাধা হবেন না বলছেন? অবশ্যই বাধা। দেখুন, কেন বাধা হবে? আমরা আমরা চাইছিলাম ডাবল ইঞ্জিন সরকার, মানে পশ্চিমবঙ্গে যে ইঞ্জিন চলবে ওইখানেও সেই ইঞ্জিন চলবে, একটা গাড়িতে ডাবল ইঞ্জিন। সেখানে যে আয়ুষ্মান ভারত প্রকল্প আপনি জানেন যে 5 লাখ টাকা করে পাওয়া যাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য খাতে, সেই আয়ুষ্মান ভারত প্রকল্পটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চালু করতে দেননি। তিনি একটা কি স্বাস্থ্য সাথী চালু করেছিলেন, অর্ধেক লোক তার ফল পায়নি, মানে অর্ধেক কেন, কেউই পায়নি বলতে গেলে। তো ক্ষমতায় আসার পরেই তো শুভেন্দু অধিকারী প্রথমে আয়ুষ্মান ভারত প্রকল্পটা কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প চালু হয়ে যাবে। আর কেন্দ্রীয় সরকার যে আন্তর্জাতিক ক্ষেত্রে যা সিদ্ধান্ত নেবে সেটা শুভেন্দু অধিকারী মানবেন না, এটা তো কখনো হয় না। তিনি তো এই ম্যান্ডেট নিয়েই এসছেন, যে সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যান্ডেট নিয়ে। এবং প্রধানমন্ত্রী মোদী বারবার এখানে আসছিলেন কেন? এর পেছনে শুধু একটা রাজ্যের পরিবর্তন নয়, আন্তর্জাতিক পলিটিক্সের ক্ষেত্রে একটা পরিবর্তনের জায়গা ছিল, কারণ এটা একটা সীমান্তবর্তী রাজ্য। সীমান্তবর্তী রাজ্যের স্থিতি রাখার জন্য যে যে কথা ভারত সরকার করার, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করার সমস্ত কিছু। দেখুন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে না উঠলে আমরা কখনোই আমাদের বর্ডারকে ঠিক করতে পারবো না, কখনোই চোরাচালান বা এই ধরনের বিষয়গুলো আটকানো যাবে না। তো সেখানে এটা কেন আসলে ভারত সরকার দুই এটা করতে? দেশের জন্যই খুব 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 জরুরি। অসংখ্য ধন্যবাদ রক্তিম দাস, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।